ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে নিশ্চয়ই বঙ্গভবনে গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ধারণাই করা যায় এটা যে শাহাবুদ্দিন চুপ্পু কখন পদত্যাগ করবেন এবং তাকে কি কি পদক্ষেপে কি কি প্রতিক্রিয়া দেখাতে হবে বা কি প্রতিক্রিয়া দেখাতে হবে না 12 তারিখের পরে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, তারপর যে বিরাট ক্ষমতার পালাবদল ঘটবে, বাংলাদেশের গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর যেই তাৎক্ষণিকভাবে সংবিধানটি বাতিল হয়ে যাবে, নতুন ধরনের একটা সরকার গঠনের যেসব পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে থাকা দলগুলো, ব্যক্তিবর্গ বা কোনো একটি বিশেষ গোষ্ঠী যাচ্ছেন, তাতে বঙ্গভবন এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তারা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এবং তাদেরকে একটা সুস্পষ্ট মেসেজ পৌঁছে দেওয়া 12 তারিখের পর কি করতে হবে, 12 তারিখের পর ঠিক কোন সময় পদত্যাগ করতে হবে, কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে হবে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাতে যে ধরনের ঘটনা ঘটানোর প্রচেষ্টা নেওয়া হবে তাতে কোনো রকম আপত্তি না করেন, কোনো রকম বাধা প্রদানের চেষ্টা না করেন, কিংবা 1972 সালের সংবিধান তাকে যেসব ক্ষমতা দেয় সেসব ক্ষমতা বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে একটা জরুরি অবস্থা জারি সহ কোনো রকম অন্য পরিকল্পনায় না যান। সে কারণে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বার্তা দিয়ে আসা এত জরুরি হয়ে পড়েছিল যে মঙ্গলবার দিনভর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে অতিথিদের আনাগোনা ছিল। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার ঘোষণা দেয় মঙ্গলবার, যে শনিবার তাদের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা টুইটার হ্যান্ডেল হ্যাক করে জামায়াতের আমিরের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদেরকে পতিতা ডেকে যে পোস্টটি দেওয়া হয়েছিল, রোববার এসে জামায়াতে ইসলামী দাবি করেছিল যে সেই পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে। শুধু তাই নয়, সেই হ্যাকিংটি করা হয়েছিল বঙ্গভবনের একটা ইমেইল ব্যবহার করে। বিস্ময়কর ব্যাপার ছিল, মঙ্গলবার যখন তারা জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধি দল নিয়ে প্রতিবাদ জানাতে বঙ্গভবন গিয়ে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছে, তখনও বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, ডিবি, যাদের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছিল জামায়াতে ইসলামী, তারা কোনোভাবে সংবাদ মাধ্যমকে জানায় নাই যে তাদের কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে জামায়াতে ইসলামীর আমিরের অ্যাকাউন্ট হ্যাক করার জন্যে। এর সঙ্গে বঙ্গভবনের কোনো সম্পর্ক তারা খুঁজে পেয়েছে কিনা, কিংবা জামায়াতে ইসলামী সরকারকে কোনো আলটিমেটাম দেয় নাই বা জানতে চায় নাই যে কিভাবে সরকার বঙ্গভবনের মতো একটা স্পর্শকাতর জায়গায় বসে একজন সরকারি কর্মকর্তা জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করছেন। এ বিষয়টা গুরুত্বের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে, অগ্রাধিকারের সঙ্গে তদন্ত করে দেখছে না। এরকম কোনো প্রতিবাদ পুলিশের কাছে নয় কিংবা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে না জানিয়েই জামায়াতে ইসলামী এই ঘোষণা দেয় যে তারা প্রতিবাদ জানাতে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে গিয়ে উপস্থিত হচ্ছে। মানে এগুলো ভীষণ একটা কখনো না ঘটা ঘটনা, আনপ্রেসিডেন্টেড ঘটনা। কারণ বঙ্গভবনে গিয়ে প্রতিবাদ জানানো এই যে দলে বলে প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রের এই সর্বোচ্চ নিরাপদ জায়গায় ঢুকে পড়তে পারা, এর মধ্যে একরকমের যে একটা ভয় দেখানোর বিষয়, একটা জোর দেখানোর বিষয় আছে, সেটা আসলে না বোঝবার কোনো সুযোগ থাকে না। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলই শুধু গিয়ে উপস্থিত হয় না প্রেসিডেন্ট চুপ্পুর বঙ্গভবনে মঙ্গলবার দিন, সেই একই দিনে গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি তিনি গিয়েও উপস্থিত হন বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে। কারণ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি বিকেলবেলা গিয়ে সামরিক সচিবের পর আর
পার হতে পারে না। মানে তাদের উদ্দেশ্য ছিল, কারণ তারা জানে রাষ্ট্রপতির বঙ্গভবনে এখন আর কোনো দফতর নাই, বেশিরভাগ কর্মকর্তাদেরই সরকার সরিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে সে কথা বলেছিলেন যে যে ধরনের অপমানের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে, তিনি 12ই ফেব্রুয়ারি সে কারণেই পদত্যাগ করবেন। তার কর্মকর্তাদের, এমনকি তার মিডিয়া অফিসটা পর্যন্ত রাখা হয় নাই। কাজেই এই জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের প্রত্যাশা ছিল যে তারাই সরাসরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করতে পারবেন এবং তারা এক রকমের জানান দিয়ে আসবেন রাষ্ট্রপতিকে 12ই ফেব্রুয়ারির গণভোটের পর কখন পদত্যাগ করতে হবে, এবং তিনি যাতে কোনো রকম এদিক ওদিক করবার চেষ্টা না করেন। বাংলাদেশে যদি একটা বিপ্লবোত্তর জাতীয় সরকার বা যে কোনো নামে একটা সাংবিধানিক স্কোপের বাইরে গিয়ে একটা সরকার গঠিত হয়, সংবিধানে যে ধরনের সরকারের কথা বলা হয়েছে তার বাইরে গিয়ে একটা সরকার গঠিত হয়। কারণ অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে সংসদ সদস্যরা প্রথম 180 দিন সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান বসবেন এবং তারা মিলে একটা সব দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন করবেন। কাজেই ওই যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডেকে সরকার গঠন করতে বলা, রাষ্ট্রপতির ওপর যে দায়িত্ব ন্যস্ত, এগুলো যে কিছু আর রাষ্ট্রপতির করা চলবে না, এই বার্তাটা জামায়াতে ইসলামী পরিষ্কার বঙ্গভবনে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে পৌঁছে দিতে চান। কিন্তু সামরিক সচিবকে পেরিয়ে যেহেতু বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেখা পান না জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলটি, যেই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছিলেন জাতীয় নির্বাচন পরিচালনা ও ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, তিনি তখন সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ জানিয়ে আসেন। শুধু তাই নয়, তারা বেরিয়ে এসে বঙ্গভবনের সাথে সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে, যে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এসেছেন রাষ্ট্রপতির কার্যালয়কে, 24 ঘন্টার মধ্যে যেই কর্মকর্তা বঙ্গভবনে বসে কাজ করেছেন তাকে গ্রেফতার করতে হবে। কি তেলেসমাতি দেখেন! সাথে সাথে সেই কর্মকর্তাকে ধরতে ওই রাতেই অভিযান শুরু হয় গোয়েন্দা পুলিশকে জামায়াতে ইসলামী কিন্তু রোববার অভিযোগ করেছে, কিন্তু তারা কিন্তু এতে কোনো সাড়া দেয় নাই। কিন্তু এই আলটিমেটাম ঘোষণার পরেই খবর আসতে থাকে যে গোয়েন্দা পুলিশ সেই কর্মকর্তাকে ধরতে অভিযান শুরু করেছে, এবং তাকে গিয়ে কিনা মানে বঙ্গভবনের কার্যালয়ের এক প্রোগ্রামার ওই সরকারি কর্মকর্তাকে গিয়ে পুলিশ একেবারে তার সরকারি বাসভবনেই পায়, একেবারে যাতে তারা সহজেই গ্রেফতার করে ফেলতে পারে। তাহলে এর আগে বঙ্গভবনে যাওয়ার কেন প্রয়োজন হলো, সে প্রশ্ন নিশ্চয়ই জাগে। দেখেন, শুধুমাত্র জামায়াতে ইসলামীর এই দলটি গিয়ে সামরিক সচিব পর্যন্ত যেতে পারার পর এবং রাষ্ট্রপতি চুপ্পুর সাক্ষাৎ পেতে না পারার পর পুলিশের অভিযান মধ্যরাতের পর শুরু হওয়ার আগেই সেখানে গিয়ে উপস্থিত হন জামায়াতে ইসলামীর অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, মানে জামায়াতে ইসলামের রাজনীতির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। এবং ফেসবুকে আব্দুল্লাহিল আমান আজমি নিজে ওই পোস্টটি দিয়ে, যে তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন, এই পোস্ট দিয়ে তিনি ফেসবুকে লেখেন, আজ মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় ২,৫০০ ছবি সম্বলিত বই, প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী, জীবনে যা দেখলাম 9 খণ্ড উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন এবং উল্টে পাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় বাংলাদেশের কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বিশ্বাস করবেন না ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে আয়নাঘরে আটকে রাখার জন্যে সাক্ষ্য দিচ্ছেন, রবিবারে সাক্ষ্য দিয়েছেন, সোমবারে সাক্ষ্য দিয়েছেন, আবারও জেরার মুখোমুখি হতে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন তিনি, এরকম একটা সপ্তাহে তিনি